মনের সহজ সরল অনুভূতি থেকে ভালোবাসার জন্ম হয়। আমাদের সমাজে আমরা যারা মেয়েরা আছি, আমার চেনা পরিচিত হোক আর অপরিচিত হোক, আমরা যারা বিবাহিত বা যারা বিবাহিত না, প্রত্যেকের জীবনের গল্প হয়তো আলাদা আলাদা, আবার কোথাও গিয়ে কিন্তু কখনো কখনো মিলে যায়। এই যে আমরা সারা জীবন সংসারকে ভালোবেসে আঁকড়ে ধরে, সংসারের ভালো লাগা খারাপ লাগাগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে চাই এবং সেই সংসার কি করে ভালো হবে, সংসারের প্রত্যেকটা মানুষের খেয়াল রাখতে রাখতে নিজের খেয়ালটা কখনো কখনো আসলে হারিয়ে ফেলি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা যেখান থেকে দেখছেন আজকের ব্লগটাতে স্বাগত জানাচ্ছি। এই তো সংসার নামক রেলগাড়িটা চলছেই তো চলছেই, কখনো যেন এখান থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমার মনে হয় নিস্তার নাই। এই যে দেখেন, সকাল থেকে ইন্ট্রো দিয়ে নিলাম, তখন আসলে বের হব, রেডি হয়েছিলাম। কেন বের হয়েছি সেটাও বলবো। আর এখন যে ভিডিওটা দেখছেন সকাল থেকেই শুরু করছি। তো আজকে নাস্তা খেতেও পারিনি, সামান্য একটু পানি খেয়ে চিয়া সিড দিয়ে আমি রান্নাঘরে চলে আসছি। কারণ আমি চিন্তা করলাম একটু আর্লি রান্না করে নেই, যাতে আজকে আমার একটু তাড়াতাড়ি কাজটা হয়। কারণ আমি আজকে 2 দিনের রান্না একসাথে করব, তাই একটু দেরি হতে পারে। এই ভেবে রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে ফেললাম। গোসলে যাব, তখন বাজে 12টা 25। এর মধ্যে আপনাদের ভাইয়া আবার বাজার নিয়ে আসলো। দেখেন, এই যে শেষ করলাম সকাল থেকে রেলগাড়িটার কাজ, আবার সে বাজারে গেল আর সাথে এগুলো নিয়ে আসলো। এখন এগুলো তো আর না কেটে রাখতে পারছি না, তো এগুলো এখন আমার কাটতে হবে। তো মুরগি, বাঁধাকপি আর এই শাকটা, ঢেঁকি শাক, এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন। তো যেহেতু এই শাকটা আমার পছন্দ আর সে আবারও দেখে নিয়ে আসছে, আমার কিন্তু অলরেডি রান্না শেষ। কি আর করার, রান্না শেষ হলেও এগুলো তো গুছিয়ে রাখতে হবে। কারণ হেল্পিং হ্যান্ড যখন নেই, আর আমি যদি এখন গুছিয়ে না রাখি তাহলে দেখা যাবে কালকে ওর পর পরীক্ষা থাকবে, কালকে তো কিছুই করতে পারবো না, বাসায় ফিরতে ফিরতে 3টা, এরপরে তো টায়ার্ড থাকবো। পরশু দিন যখন রাঁধতে যাব তখন আমার জানের উপর উঠে যাবে। তাই এখন আমি ভাবছিলাম তাড়াতাড়ি একটু গোসল করে রেস্ট নিব নামাজ পড়ে, কিন্তু সেটা আর হলো কই। এই যে আবার এগুলো গোছালাম, মাছ কাটলাম, মুরগি কাটলাম, ধুইলাম, এরপরে ধোয়াধুয়ি শেষ করে শাকটা ভাবলাম যে যেহেতু নিয়ে আসছে টাটকা টাটকা শাকটা রান্না করে ফেলি, এটা আজকে খেয়ে ফেলি। তো এই ভেবে শাকটাও বেছে নিলাম, বাছা শেষ করে এখন শাকটা ধুয়ে নিচ্ছি আর ডিমগুলোকেও ভিজিয়ে রাখছি। আপনাদের ভাইয়া ডিম আনবে আর ডিম ফাটবে না তা তো হয় না, ডিম অলরেডি ফেটেছে, সেটা ফেলে দিলাম আর ডিমটা পানি দিয়ে রেখে পরিষ্কার করলাম। আর সবার লাস্টে ভাতটা উঠালাম, কারণ চিন্তা করলাম যে ভাতটা যদি এখন না উঠাই তাহলে আর একটু দেরি হয়ে যাবে। তো এই ফুটেজগুলো, ভাত রান্না করার ফুটেজগুলো কিন্তু আগের আমি অ্যাড করে দিচ্ছিলাম। আর আজকে একটু আমার যেহেতু অন্য মাছ খুব একটা ভালো লাগে না, আর আমি রূপচাঁদা বা মুরগি রান্না করব না, আজকে আমি ছোটো মাছ রান্না করব। আর ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি রান্না করব আর সাথে হচ্ছে ইলিশ মাছ ভাজা করব। তো ইলিশ মাছ কেটে নিলাম, নেয়ার পরে এটাকে মাখিয়ে রাখবো, জাস্ট খাওয়ার আগ মুহূর্তে ভেজে নেব। আমার ইলিশ মাছ গরম গরম ভাজা হলে আর কোনো তরকারি লাগে না, সাথে একটু পেঁয়াজ মরিচ আমি ভেজে নেই, আর এভাবেই হচ্ছে আমি খেতে পারি। কিন্তু আমার যেটা পছন্দ সেটা আবার আপনাদের ভাইয়ার পছন্দ না, সে আবার খুব একটা ইলিশ ভাজা খেতে পছন্দ করে না, ইলিশ রান্না করলে পছন্দ করে। তো এই তো সব সময় দেখা যায় যে এখন যদি আমি ওইভাবে চিন্তা করি তাহলে তো আমি আসলে কাজ আগাতে পারবো না। আর এখন পছন্দ ওদের এটা আমি জানি, কিন্তু যখন সময় থাকে না তখন আসলে কিছু করার থাকে না, তাদের পছন্দ এবং আমার পছন্দ মিলাই আমি তখন রান্না করে ফেলি। আমার মতো কোন কোন আপুরা আছেন যে নিজের পছন্দকেও প্রাধান্য দেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সবসময়ই নিজের পছন্দ অনুযায়ী বাজার করতে পছন্দ না করলেও খেতে পছন্দ করি। আমি খুব অল্প খাবো, কিন্তু সেটা তৃপ্তি করে নিজের হাতে রান্না করে নিজের মতো করে খেতে পছন্দ করি। আর ইলিশ মাছ ভাজা হলে আর আমার কিছুই লাগে না। তো আমি তো ইলিশ লাভার, এর আগেও আমি অনেকবার আপনাদের সাথে সেটা শেয়ারও করেছিলাম, বলেও ছিলাম। তো যেটা বলছিলাম, জীবনটাকে রেলগাড়ির মতো ঠিকই চলছে। কখনো কখনো মানুষ, আমরা আমাদের আছে না যে অনেক খারাপ লাগছে, শরীর ভালো না, তারপরও কিন্তু আমরা নিস্তার পাই না অনেক সময় সংসার থেকে। হয়তো হাজব্যান্ডরা সাপোর্টিভ, বাচ্চারা সাপোর্টিভ, কিন্তু কিচ্ছু করার থাকে না। যেমন আমার এখন অবস্থা, মেয়ের পরীক্ষার জন্য হেল্পিং হ্যান্ড রাখলাম,
মানে আমার বাজেটের থেকে অতিরিক্ত টাকা দিয়ে, যাতে করে হচ্ছে মেয়ের পরীক্ষাটা পর্যন্ত আমার হেল্পিং হ্যান্ডটা থাকে। কিন্তু আমার কপাল খারাপ হলে যে হয়, কাজের লোকের ব্যাপারে আমার কপাল খুবই খারাপ। কারণ আলহামদুলিল্লাহ অন্য বিষয়ে সব দিকে ভালো হলো, আমার এই বিষয়ে আমার কপালটা খুবই খারাপ। মানে আমি আমার প্রয়োজনে আসলে কাউকে পাই না। মানে খালি মাঝে মাঝে আমার তখন মনে হয় যে জীবনে মানে এই পর্যায়ে এসে এতভাবে আঘাত পাবো, আর মানুষকে এত ভালোবাসার পরে যখন আমি ঠকে যাই, তখন সত্যি ভিতর থেকে একটা কেমন যায় হাহাকার ওঠে। এই যে আমার হেল্পিং হ্যান্ডটাকে অনেক আদর করে রাখতাম যাতে করে আমার মেয়ের পরীক্ষাটা পর্যন্ত সে থাকে, কিন্তু দুঃখের বিষয় আমি কিন্তু তাকে রেস্ট নেওয়ার জন্য পাঠালাম, কিন্তু তাকে রেস্ট নিতে পাঠালাম টাকা পয়সা সব কিছু দিয়ে, ভাবলাম যে মায়ের কাছে থাকলে ঘুরে আসলে মনটা ভালো থাকবে। কিন্তু দেখেন তাদের বিবেক কী কাজ করলো। তো কি আর করব, আসলে আমার জীবন তো আর থেমে থাকবে না, যতই কষ্ট হোক আমি কিন্তু মানিয়ে নিচ্ছি। ওই যে একটা কথা তো মনে হয় সবাই জানেন যে মেয়েদের জীবন হচ্ছে মানিয়ে নিতে এবং মেনে নিতে নিতেই চলে যায়, আমার অবস্থাও সেই রকম। তো এই তো জীবন চলছে জীবনের মতো আলহামদুলিল্লাহ, তবুও আমি আলহামদুলিল্লাহ বলি। যদিও আগের মতোই আমি কিন্তু এমন না যে হেল্পিং হ্যান্ড না থাকলে রান্না কম করছি আর হেল্পিং হ্যান্ড থাকলে রান্না করছি, আমি কিন্তু আমার মতোই চলছি। তবে একটু সিকনেস তো আছেই আমার আগে থেকে, ওই সিকনেসকে দূরে সরায় রেখেও আমি মেয়েটাকে পাঠিয়েছিলাম ও যাতে একটু ভালো ফিল করে, বাড়ি থেকে দাদি নানি যারা যারা আছে সবাইকে দেখে আবার এক সপ্তাহের মধ্যে ব্যাক করে। তো এই সংসার নামক ট্রেনের পিছনে ছুটতে ছুটতে, আর মেয়ের পরীক্ষা এখন যেহেতু প্রতিদিনই আমার বের হতে হচ্ছে একদিন পর পর, তো সেই সকালে যদিও আমরা বের হয়ে যাই 7টা বাজে, আর বাসায় ফিরতে ফিরতে 3টা থেকে 3:30টার মধ্যে আসি। ওখানে কিন্তু কাজ করি না, তবু কেন জানি টায়ার্ডনেস কাজ করে জানি না, গল্প করি দোয়া দরুদ পড়ি, তারপরেও কেমন যেন বাসায় আসলে কোনো কাজ আর হাতে ওঠে না। তারপরও দিনগুলো কিন্তু যাচ্ছে আলহামদুলিল্লাহ, ডে বাই ডে। পরীক্ষা আজকে দেখতে দেখতেই আমাদের 5টা পরীক্ষা শেষ হয়ে গেছে। হয়তো এভাবেই পরীক্ষাগুলো শেষ হবে, আমার হয়তো একটু কষ্ট হচ্ছে, কিন্তু সত্যি কথা মানুষ কেন এত স্বার্থপর এই সংজ্ঞাটা আসলে খুঁজে পাই না। এত ভালোবাসা দেওয়ার পরও মানুষের মন পাই না। আসলে জীবনটা মনে হয় এমনই, এভাবেই চলতে থাকে। আসলে যতই কষ্ট পাই না কেন আর যতই আঘাত পাই না কেন, মানে তবুও কেমন জানি মানুষকে বিশ্বাস করতে ইচ্ছে করে, আর যতবারই বিশ্বাস করি মানুষের মানে বিশ্বাসের মূল্য তো রাখেই না, বরং আমি ভয়ানকভাবে তার কাছ থেকে অনেক কষ্ট পাই। কি আর করার, এটাই তো জীবন। তো এই যে আমি যে দীর্ঘশ্বাসটা আমার মন থেকে বের হয়, এটা তো আসলে ভয়ঙ্কর। এটা হয়তো অনেকে বুঝবে না। জীবনে আর যাই করেন না কেন, একটা কথা আমি এই ব্লগের মাধ্যমে বলে দিতে চাই, যে হচ্ছে মানে জীবনে আর যাই করেন মানুষের দীর্ঘশ্বাসের কারণ হবেন না। জীবনে আর যাই করেন না কেন, আপনার অন্যায়ের জন্য দীর্ঘশ্বাস কেউ যদি ফেলে, আসলে এটা আল্লাহই এটার বিচার করবে, আর অবশ্যই এটার বিচার হবে। এটার বিচার থেকে আমরা আসলে কেউই রেহাই পাবো না, এটাই রবের একটা বিচার। তো যাই হোক, চলে যাক, আমি আর দীর্ঘশ্বাস নাই বা ফেললাম। তো এখন রেডি হয়ে বের হয়ে গেলাম। ওই যে বললাম সংসার নামক রেলগাড়িটার পিছনে ছুটতে ছুটতে এমন অবস্থা আমার যে আমার ভয়ঙ্করভাবে পায়ের অবস্থা ভয়ঙ্কর খারাপ। তো এই তো ছুটছি এখন ডাক্তারের কাছে, অর্থোপেডিক্স দেখাতে হবে, কারণ আমার প্রচণ্ড রকমের পায়ে পানি চলে এসছে আর পায়ে ব্যথা। তো আসলে সবসময় ভালো লাগার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, এই কষ্টের ভিডিও অসুস্থর ভিডিও দিতে চাই না। আপনাদের ভাইয়াও বলে বাদ দাও, কিন্তু ওই যে বললাম যে মাঝে মাঝে যে ওই যে দীর্ঘশ্বাসটা আসে, সেটা কেন আসে বলেন? এত ভালোবাসা দেওয়ার পরও মন পেলাম না, এটাই কি আমার জন্য নির্ধারিত তাদের পক্ষ থেকে পুরস্কার? এত কষ্ট করে অসুস্থতা অবস্থায় বাসায় সব দিক একদিকে রেখে ওকে এত আদর যত্ন করে অসুস্থতা করে ওকে ওর মন ভালো করার জন্য বাড়িতে পাঠালাম, আর আমার ভালোটা সে একবারও চিন্তা করল না। তো এই তো ডাক্তার দেখানো শেষ, আর ডাক্তার দেখালে তো গাদি সব হচ্ছে টেস্ট। তো আজকে আর টেস্ট আমি করব না, ডক্টর যেহেতু বললো যে এই ওষুধগুলো কন্টিনিউ করেন, 7 দিন খাওয়ার পরেই আপনি টেস্টগুলো করে আমাকে দেখাবেন। উনি দেশের বাইরে যাবে, দেশের বাইরে থেকে এসে আমাকে দেখবে। সো আমার জন্য সবাই দোয়া করবেন।
জীবন নামক রেলগাড়িটার যাতে সুন্দরভাবে আমি চালিয়ে নিয়ে যেতে পারি আল্লাহ যতক্ষণ চায়। ভালো লাগে না সত্যি, মাঝে মাঝে অনেক বেশি হতাশা লাগে, ডিপ্রেশন কাজ করে। মানুষ কেন এমন, মানুষ কেন আসলে নিজেকে পরিবর্তন করতে পারে না? আসলে সব মানুষই কি সারাক্ষণ শুধু নিজের স্বার্থর কথাই ভাববে? আল্লাহই জানে। তো যাই হোক, আজকের ব্লগটা আর বড় করছি না, ডাক্তার দেখানো শেষ করলাম, এখন আপনাদের ভাইয়া ওষুধ নেবে, তাই আমি দাঁড়িয়ে আছি। এই ছিল আমার আজকে ছোট্ট ব্লগটা। ভালো যদি লেগে থাকে কোথাও কোনো অংশ, তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন। আর আপনাদেরকে তো সবসময় থ্যাঙ্কস আমি জানাই যে আপনারা আমাকে এত বেশি সাপোর্ট করছেন জন্য। হাসপাতালে গেলে দেখা যায় কি যে অবস্থা, আমি জাস্ট এত ভিড় ছিল, অনেকক্ষণ বসে থেকে আমি 11টা বাজে ডাক্তার দেখে তারপরে বাসায় আসলাম। আল্লাহ যেন প্রত্যেককে ভালো রাখে। আমার ব্লগটা এখন যারা দেখছেন সবাই সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও।